শুরু হবে আমাদের জীবন বিজ্ঞানের ক্লাস। আমরা একে অপরের সাথে জীবন দিয়ে কিন্তু কানেক্টেড হয়েই রয়েছি। পরিবেশ কাকে বলে? ইংলিশে হোয়াট ইজ এনভায়রনমেন্ট? কি বলবেন? যে আমরা মানুষেরা তার চারপাশে যে সমস্ত জীব আর জড় পদার্থ রয়েছে তাদের সবাইকে নিয়েই তৈরি হয় পরিবেশ। তুমি আমি আমরা সবাই যে ঘরে বসে আছি সেই ঘরটা তৈরি করতে ইট, কাঠ, বালি, পাখি লেগেছে। সেগুলো কোথা থেকে আসে? এই পরিবেশ থেকে। যে মাছ, মাংস, ডিম, দুধ বলা চলে যে খাবার দাবার আমরা খাই সেগুলো কে দিচ্ছে? কোনো উদ্ভিদ দিচ্ছে বা কোনো প্রাণী দিচ্ছে। আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে রয়েছি সে অক্সিজেন আসছে কিন্তু এই পরিবেশ থেকেই। আমরা সবাই এই পরিবেশের সাথে জন্ম থেকে কানেক্টেড। আর এই কানেকশন করার যে প্রসেস, মানে কিভাবে কানেকশন করা হয়, কানেকশন করার জন্য আমাদের দেহে বলা ভালো সমস্ত উদ্ভিদ আর প্রাণীদের দেহে কোন কোন ব্যবস্থা আছে এই সব কিছুই বলবো। জীব মাত্রই কি থাকবে? তাদের মধ্যে প্রাণ থাকবে। এই পরিবেশে বিভিন্ন উদ্দীপনা এসে আমাদের মানে জীবেদের উপর পড়ে। উদ্দীপনা এখন বিভিন্ন রকম হতে পারে কোনো রকম কথা, হতে পারে কোনো রকম শব্দ, হতে পারে কোনো রকম খাবার, আবার কোনো রকম বাতাস। এগুলো এইরকমই পরিবেশের উদ্দীপনাগুলো জীবদেহের উপর এসে বললে স্বাভাবিকভাবেই যে কি করবে? উদ্দীপনায় সাড়া দেবে। গাছ তো নিজে কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, তাহলে সে যে উদ্দীপনায় সাড়া দিচ্ছে বুঝবো কি করে? তার জন্য আরো ভালোভাবে আমাদের অবজার্ভ করতে হবে, জানতে হবে কোন কোন বৈশিষ্ট্যগুলোকে পর্যবেক্ষণ করলে তবে আমরা বুঝতে পারবো, আমরা বলতে পারবো গাছ উদ্দীপনায় সাড়া দেয় না দেয় না। করবো স্নায়ুতন্ত্রের কথা, জানবো কিভাবে প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটাচলা করতে পারে, চলাচল করতে পারে। আরো জানবো উদ্ভিদ আর প্রাণীর মধ্যে এমন কি পার্থক্য আছে যার জন্য উদ্ভিদ হাঁটাচলা করতে পারে না কিন্তু প্রাণীরা সেটা পারে। কিন্তু দুজনেই তাদের মতো করে উত্তেজনায় সাড়া দেয়। উদ্ভিদ হাঁটাচলা করতে না পারলেও কিভাবে বুঝবো উত্তেজনায় সাড়া দেয়? লজ্জাবতী গাছের পাতায় একটুখানি আঙুল ছোঁয়ালেই কেমন যেন সুন্দরভাবে তার ছোট ছোট পথগুলো একে অপরের সাথে জুড়ে যায়, আবার পাতাটা তলার দিকে নেমে যায়। সহজ করে বলতে গেলে সাধারণভাবে একটা জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকেই চলন বলা হয়। গাছ তো এটাই করে। মাটির মধ্যে এক জায়গাতে দাঁড়িয়ে আছে, সেখান থেকে লজ্জাবতী গাছের পাতা উড়ে যাচ্ছে, আবার কুমড়ো গাছের কাণ্ডের আকর্ষ কোনো কিছুকে অবলম্বন করে উপর দিকে উঠে যাচ্ছে। লজ্জাবতী গাছের পাতা কিংবা বনচারাল উদ্ভিদের পাতা এগুলো কিভাবে নড়াচড়া করে সেইসব নিয়ে স্টাডি করেছিলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। লজ্জাবতী গাছের পাতাটা লক্ষ্য করবে যে পাতা কিন্তু একটাই, তার মধ্যে অনেক ছোট ছোট দুপাশে পত্র রয়েছে। তাদের স্পর্শ করা হলে তখন সেই উদ্দীপনা ছোট ছোট পত্রকে গোড়ার দিকে উপসে পৌঁছায়। তার জন্য ওই পাতার কোষের যে প্রোটোপ্লাজম আছে তার ঘনত্বের পরিবর্তন হবে। একটু ডিলিট করি একটা গেছে না, এইটার জন্যই সব হচ্ছে, ডিলিট করি আগে। আচ্ছা করছি তো আমি এমনিতেও পড়ছি ভিডিও হচ্ছে। হয়ে যাবে। এবার যদি বনচারাল উদ্ভিদের কথায় চলে আসি, সেটা খুব ইন্টারেস্টিং। বনচারাল উদ্ভিদের পাতাগুলোকে দেখতে খানিকটা এইরকম। ওপর দিকে একটা বড় পাতা আর তার গোড়ার দিকে দু সাইডে ছোট ছোট দুটো পাতা বা পার্শ্বফলক অবস্থান করে। আমরা যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি না, দেখে থাকবে এরা সোজা হয়ে দাঁড়িয়ে থেকে আমাদের হাত দুটো একবার ওপরের দিকে তুলি, তারপর আবার তলার দিকে নামাই। ঠিক এরকম এক্সারসাইজটাই কিন্তু করে এই বনচারাল উদ্ভিদের পাতা, এবং সেটাও 2 মিনিট অন্তর অন্তর। লজ্জাবতী গাছের পাতার মতোই এই বনচারাল উদ্ভিদের দুপাশে যে ছোট পার্শ্বফলক রয়েছে তার গোড়ার মধ্যে থাকা কোষের রসস্ফীতি চাপ বেড়ে গেলে কোষগুলো কি হবে? অনেক বেশি ফুলে যাবে, অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তখন পাতা দুটো আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। আবার
এই কোষ থেকে যখন জল বেরিয়ে যাবে তখন রসস্ফীতি চাপ অ্যাজ ইউজুয়াল কমে যাবে, তখন কোষগুলো একটু দুর্বল হয়ে পড়বে, তখন কিন্তু সেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকা পাতাকে আর সোজা হয়ে দাঁড় করাতে পারবে না, পাতাগুলো নিচের দিকে নেমে আসবে। এইভাবেই কিন্তু চলন সম্পন্ন হয়। উদ্ভিদের কাণ্ড সাধারণত আলো উদ্দীপকের প্রভাবে এঁকে বেঁকে এগিয়ে চলে, কিংবা উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অর্থাৎ মাটির ভেতরে জল এবং খনিজ লবণ শোষণের জন্য চলন পদ্ধতিতে বৃদ্ধি পেতে থাকে। ভৌত অবস্থার উপর ভিত্তি করে চলনকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো যান্ত্রিক চলন, যেখানে ব্যাপন পদ্ধতিতে যান্ত্রিক চাপের কারণে চলন সম্পন্ন হয়ে থাকে। ছোলা বীজকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে কিছুক্ষণ পর দেখব ছোলা বীজ জল শোষণ করে ফুলে উঠেছে। এটি ঘটেছে ইমবিবিশন নামক এক প্রকার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে ইমবাইবেশন চাপের তারতম্য হওয়ার দরুন বাইরে থেকে জল বীজের মধ্যে প্রবেশ করে যান্ত্রিক চলন সম্পন্ন করেছে, ফলস্বরূপ বীজটি ফুলে উঠেছে। অপরটি হলো জৈবিক চলন। এই প্রকার চলন উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তনের কারণে ঘটে থাকে। আমরা এখন উদ্দীপকের প্রকৃতি অনুসারে এই জৈবিক চলনের ভাগগুলিকে জানব। জৈবিক চলনের প্রধান দুটি ভাগ, একটি হলো সামগ্রিক চলন। এক্ষেত্রে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, তাই অনেক সময় একে গমনের সাথেও তুলনা করা হয়ে থাকে। সামগ্রিক চলন আবার দুই প্রকার। প্রথমটি হলো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। এই প্রকার চলনে অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদ চলন সম্পন্ন করে। অপরদিকে আবিষ্ট সামগ্রিক চলন, বা যাকে আমরা আজ থেকে জানবো ট্যাকটিক মুভমেন্ট। পরবর্তীটি হলো বক্র চলন। বক্র কথার অর্থ বেঁকে যাওয়া, তাই একটু সংজ্ঞাটা সাজিয়ে নিলে দাঁড়ায় স্বতঃস্ফূর্তভাবে বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে বৃদ্ধিজনিত বা রসস্ফীতিজনিত কারণে উদ্ভিদ দেহাংশের চলন নানাভাবে আঁকা বাঁকা পথে হয়ে থাকে। এই প্রকার চলনকে বক্র চলন বলা হয়। বক্র চলনকেও সামগ্রিক চলনের মতো দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো স্বতঃস্ফূর্ত বক্র চলন এবং অন্যটি হলো আবিষ্ট বক্র চলন। আবিষ্ট বক্র চলনের আবার দুটি ভাগ রয়েছে। একটি হলো ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, অন্যটি হলো ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এবারে জানবো ট্যাকটিক চলন সম্পর্কে। কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলন ঘটলে তখন সেই চলনকে বলা হয় ট্যাকটিক চলন। উষ্ণতা, আলো, তাপমাত্রা, বিভিন্ন রাসায়নিক পদার্থ, এমনকি জল, সবকিছুই বহিস্থ উদ্দীপকের উদাহরণ। এই বহিস্থ উদ্দীপকের উপর নির্ভর করে ট্যাকটিক চলনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যখন আলো উদ্দীপকের প্রভাবে সামগ্রিক চলন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় ফোটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন। এখানে অবশ্যই বুঝতে পারছো ফোটো শব্দটি এসেছে সূর্যালোকের ফোটন কণা থেকে, অর্থাৎ যা হলো আলোক উৎস। একটু উদাহরণটা দেখে নেওয়া যাক। কিছু নিম্ন শ্রেণীর জীব যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স আলোক উৎসের দিকে চলন সম্পন্ন করে। অপরদিকে বহিস্থ উদ্দীপক জলের প্রভাবে যে ট্যাকটিক চলন সম্পন্ন হয় তাকে আমরা বলবো হাইড্রোট্যাকটিক চলন। শেষ করবো ট্যাকটিক চলনের বাকি দুটি ভাগ দিয়ে। একটি হলো কেমোট্যাকটিক চলন, অর্থাৎ বুঝতে কোনো অসুবিধা নেই, যদি বাহ্যিক উদ্দীপক কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল হয়ে থাকে তাহলেই এমন চলনটি ঘটে থাকে। কেমো কথাটি এসেছে ইংরেজি শব্দ কেমিক্যাল থেকে, মস, যার শুক্রাণু সুক্রোজের দিকে এগিয়ে চলে। এখানে সুক্রোজ হলো রাসায়নিক পদার্থ যাকে আমরা সুগারও বলতে পারি। তেমনি ম্যালিক অ্যাসিড নামক একটি রাসায়নিক পদার্থ যা ফার্নের ডিম্বাণু থেকে নিঃসৃত হয়, সেই উদ্দীপকের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হয়ে থাকে। তাই এই দুটি হচ্ছে কেমোট্যাকটিক চলনের প্রকৃষ্ট উদাহরণ। অপরদিকে বাহ্যিক উষ্ণতার প্রভাবে ঘটিত ট্যাকটিক চলনকে বলা হয় থার্মোট্যাকটিক চলন। ভলভক্স শৈবাল এই প্রকার চলন প্রদর্শন করে। এবারে আমরা জানবো ট্রপিক চলন সম্পর্কে। যে আবিষ্ট বক্র চলন পদ্ধতিতে উদ্দীপকের প্রভাবে উদ্দীপক উৎসের দিকে বা বিপরীত দিকে উদ্ভিদের অঙ্গের সঞ্চালন ঘটে তাকেই বলা হয় ট্রপিক চলন বা ট্রপিজম বা দিক নির্ণীত চলন। বাহ্যিক উদ্দীপকের প্রকৃতি অনুসারে ট্রপিক চলনকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো ফোটোট্রপিক চলন, দ্বিতীয়টি হলো হাইড্রোট্রপিক চলন এবং তৃতীয়টি হলো জিওট্রপিক চলন। যে ট্রপিক চলনে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন আলোর গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ফোটোট্রপিক মুভমেন্ট বা ফটোট্রপিজম বা আলোকবর্তী চলন কিংবা আলোক বৃত্তীয় চলন। উদ্ভিদ কাণ্ডের চলন সাধারণত আলোক উৎসের দিকে হয়ে থাকে, তাই এই প্রকার চলনকে বলা হয় পজিটিভ ফোটোট্রপিক মুভমেন্ট বা অনুকূল আলোকবর্তী চলন। উদ্ভিদের মূল প্রধানত আলোক উৎসের বিপরীত দিকে মাটিতে বৃদ্ধি পেতে থাকে, সেই প্রকার চলনকে বলা হয় নেগেটিভ ফোটোট্রপিক মুভমেন্ট বা প্রতিকূল আলোকবর্তী চলন। উদ্ভিদের পাতা আলোক রশ্মির দিকে তির্যকভাবে বৃদ্ধি পায়, এই ধরনের চলনকে বলা হয় তির্যক আলোকবর্তী চলন। এবারে জানবো হাইড্রোট্রপিক চলন সম্পর্কে।